ধপ করে কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে গেল আহানের। চোখ খুলে তাকাতেই লাইটের কড়া আলোতে চোখ মুখ কুঁচকে এলো। নিজেকে ধাতস্থ করে উঠে বসতেই সামনে তাকিয়ে ভ্রুকুটি হয়ে গেল। ওর সামনেই তুরা উপুড় হয়ে পড়ে আছে, কোনো নড়চড় নেই। আহান উঠে গিয়ে তুরার পাশে হাঁটু গেড়ে বসে বলে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর এভাবে উপুড় হয়ে পড়ে আছো কেন? ভারী আওয়াজটাতে বুক কেঁপে উঠল তুরার। হুট করে কিভাবে পড়ে গেল বুঝতেই পারেনি। কোনোভাবে উঠে মুখ কাচুমাচু করে গুটিয়ে বসে আহানের দিকে টিপটিপ করে তাকালো। কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? তোমার সাহস কি করে হয় আবারও আমার ঘরে আসার? এমন রূঢ় ধমকে আরো গুটিয়ে গেল তুরা। এমন গম্ভীর্যতায় তুরার খুব অস্বস্তি হচ্ছে। তুরার এমন চুপ করে থাকায় আহানের রাগ তরতর করে বেড়ে গেল। এমনিতেই কাল থেকে মেজাজটা বিগড়ে আছে, সারা রাত ঘুমাতে পারেনি, তাও এই মেয়েটার জন্যেই। এই মেয়ে, কি কথা বলতে পারো না? আর ইউ ডাম? কথা বলতে পারো না? জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। হুংকারের স্বরে তুরা আবারও কেঁপে উঠে। এই লোকটা এমন কেন? তাকে তো কথা বলার সুযোগই দিচ্ছে না। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। পাড়া তাড়াহুড়া করে উঠতে নিলে জামায় টান লেগে ধপ করে পড়ল একদম আহানের বুকের উপর। তুরার জান উড়ে গেছে। এবার কি হবে? লোকটা যেমন জল্লাদ, তাকে গিলে না ফেলে। ছিটকে সরে ভয়ে জড়সড় হয়ে গেল। আহান ওকে কড়া কিছু বলতে নিবে তখনই খেয়াল করলো হাঁটু গেড়ে সে মেয়েটার জামার উপরই বসেছে, তাই উঠতে গেলে পড়ে গেছে। তুরার দিকে তাকিয়ে কিছু বলতে নেবে তখনই চোখ যায় ওর ঘাড়ের দিকে। জামার গলাটা অত্যাধিক বড় হওয়ায় কাঁধ বেয়ে নেমে গেছে। ফর্সা কাঁধে কালো রঙের তিলটা জ্বলজ্বল করছে। আহানকে এভাবে এক ধ্যানে অপলক তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতেই আঁতকে ওঠে। এক হাতে খামচে ধরে ঘাড় বেয়ে পড়ে যাওয়া জামা। আহানের তুরার এমন আতঙ্কিত চেহারা দেখে ওকে কিছু বলতে নিলেই তুরা ধপ করে উঠে এক হাতে ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। তোরার যাওয়ার পানে হাঁ করে চেয়ে থাকে আহান। কি হলো? শিট! আমি কেন তাকাতে গেলাম ওভাবে? পাগল হয়ে যাচ্ছি আমি, ডিসগাস্টিং! বলেই তোয়ালেটা হাতে নিয়ে গটগট করে হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। ঘরে এসে দরজা লাগিয়ে বুকে হাত দিয়ে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। উফ, বড় বাঁচা বেঁচেছি। জল্লাদ লোকটার শকুন চোখ দেখলেই ভয়ে ভয়ে গায়ে কাটা দেয়। ৭-৫ ভেবেই ব্যাগ থেকে কাপড় আর তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। সকালে গোসল করার অভ্যাসটা তার ছোট থেকেই। সকালে গোসল করে তার বাবা তাকে নিজে তৈরি করে দিত স্কুলের জন্য। আগের কথা মনে হতেই তোরার চোখ ভরে আসে। মা তো জন্মের কয়েক বছর পরেই তাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। তারপর থেকে তার কাছে পুরো পরিবারটাই শুধু তার বাবা। ছোট থেকে তার বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, মাথায় তুলে রেখেছে একমাত্র সন্তান তোরাকে। ১ বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবা নামক ছায়াটাও মাথা থেকে সরে যায়। আপন বলতে এক চাচা আর ফুপুই ছিল। তোরার ফুপু লন্ডনে থাকে পরিবার সমেত। ভাইয়ের মৃত্যুর পর তোরাকে আর এখানে রাখতে চায়নি, নিজের সাথেই নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তোরাই যায়নি। এই বাড়িটা জুড়ে তার আর তার বাবার স্মৃতি। এগুলো ছেড়ে যাওয়ার মতো পাষাণ সে হতে পারেনি। খুব সচ্ছলতায় তার জীবন কাটলেও বাবার মৃত্যুর মাস দুয়েক পর তা হয়ে ওঠে দুর্বিষহ। যেই চাচার ভরসায় সে থেকে গেল এখানে, সেই চাচা তাকে মোটামুটি ভালোবাসলেও সে ছিল চাচির দুচক্ষের বিষ। বাড়ির সব রকম কাজ করা, কথা শোনানো, আর কোনো ভুল হলে অমানবিক অত্যাচারের ভয়ে ভরে গেছিল ছোট্ট তোরার জীবন। ১ বছর কষ্ট করে পড়াশোনা করলেও তারপরে আর তা ভাগ্যে জোটেনি। এইচএসসিতে গোল্ডেন পাওয়া সত্ত্বেও আর তার আর ভার্সিটিতে পড়া হয়নি। পরীক্ষার কয়েক দিনের মাথায় চাচি কোত্থেকে এক ছেলে জোগাড় করে আনে তোরার সাথে বিয়ে দেওয়ার জন্য। লোকটাকে দেখেই তোরার গা গুলিয়ে এসেছিল। কেমন বিচ্ছিরি চাহনি আর অশ্লীল কথাবার্তা বলেছিল তাকে দেখতে এসেই। একদিনের দেখায় তোরা তো তার চাচিকে হাজারো মিনতি করেছিল
যাতে বিয়েটা না দেয়। তবুও তার পাষাণ মন গলেনি। কিন্তু উপরওয়ালা হয়তো তোরার কথা রেখেছে। বিয়ের দিনই হঠাৎ পুলিশ এসে তার সেই লোককে ধরে নিয়ে যায় মারপিট, মেয়েবাজি আর জুয়া খেলার দায়ে। তোরা যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল। কিন্তু বিয়েতে আসার লোকের ভিড়ের মাঝে হঠাৎ একজন বলে ওঠে, বিয়ে হবে, আর এখনই হবে। ইনসাফ আঙ্কেল। লোকটা সে বছর খানেক আগে দেখেছিল বাবার মৃত্যুর সময়। বাবার খুব কাছের বন্ধু ছিল, কিন্তু তারপরে আর কখনো দেখা হয়নি। উনি এক প্রকার বাধ্য করেন তার ছেলেকে এই বিয়েটা করতে। চাচিও তুরাকে ঘাট থেকে নামাতে রাজি হয়ে যায় এক কথায়। আর তারপর থেকেই তো ভারী এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে তুরার ভিতর থেকে। এক অনাকাঙ্ক্ষিত ভরসাহীন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে সে। আগে কি আছে তার জানা নেই। গোসল সেরে বেরিয়ে এসে দেখে বিছানা ফাঁকা। তার মানে রাইমা আপু উঠে গেছে। কিন্তু সে এখন কি করবে? নিচে যাবে? যদি আবারও ওই লোকটার সাথে দেখা হয়? চুপ করে বসে পড়ল খাটের উপর। না, সে কিছুতেই যাবে না বাইরে, যতক্ষণ না ওই লোক বাড়ি থেকে বের হয়। কিন্তু তুরার এই ভাবনাটা হয়তো উপরওয়ালার পছন্দ হলো না। সেই মুহূর্তে আগমন ঘটল রাইমার। তুরা, হয়ে গেছে তোমার? মেহেলি কণ্ঠস্বর শুনে পাশে তাকিয়ে হালকা হাসল তুরা। রাইমা এগিয়ে এসে বলল, তুমি ওয়াশরুমে দেখেই আমি নিচে গিয়েছিলাম। এখন চলো তো, বাবা তোমায় ডাকছেন নিচে। বলেই তুরার হাত ধরে ঘরের বাইরে নিয়ে আসলো। তুরা মুখে কিছু না বললেও কাচুমাচু মুখে এদিক ওদিক তাকাচ্ছে, যদি আবারও লোকটার সামনে পড়তে হয়। নিচে ডাইনিং এ আসলেই তাকে দেখে ইনসাফ মাহবুব গাল প্রসারিত করে হেসে বলল, তোরা এদিকে আয় মা, বস। এই লোকটার কথায় যেন বাবার মতো স্নেহ পায় তোরা। ভীষণ ভাল লাগে। বাবার পরে এত যত্ন করে কেউ ভাবেনি তোরার কথা। তোরা বাধ্য মেয়ের মতো ইনসাফ মাহবুবের কথা অনুযায়ী তার পাশে চেয়ারটাতে বসে। ইনসাফ মাহবুব তুরার প্লেটে রুটি তুলে দিয়ে বলে, আমি কি তোকে ভার্সিটি ভর্তি করিয়ে দেব? পড়বি? এহেন কথা শুনে তুরা কিছুক্ষণ থ হয়ে রইল। আনন্দে আত্মহারা হয়ে বেশ জোরেই বলল, সত্যি বলছেন আঙ্কেল? হ্যাঁ বলছি, কিন্তু একটা শর্তে। শর্তের কথা শুনে মুখ চুপসে গেল তোরার। মিনমিনিয়ে বলল, কি শর্ত? আহান আর রাইমার মতো তোকেও আমায় বাবা বলতে হবে। এহেন কথা সে শুনবে আশাও করেনি তোরা। নিজের অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তোরার গাল বেয়ে। তার বাবা মারা যাওয়ার পর আর কখনো বাবা ডাকার সৌভাগ্য হয়নি। নিজের আপন চাচাও তাকে এভাবে বলেনি। তোরা এমন মলিন মুখ দেখে ইনসাফ তোরার মাথায় হাত রেখে বললেন, মারে, আমি জানি তোর মনের অবস্থাটা। হয়তো তোর বাবার মতো বেস্ট বাবা হতে পারবো না, কিন্তু বেটার বাবা হওয়ার চেষ্টা করব। তোরা এক গাল হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। খাওয়ার মাঝেই সিঁড়ি থেকে চোখ যেতেই খাবার আটকে যায় গলায়। খুব খুব করে কেশে এক গ্লাস পানি শেষ করে সামনে তাকায় তোরা। লম্বা চড়া লোকটা, একটা কালো জিন্স আর নেভি ব্লু শার্ট পরে, হাতটা গোটাতে গোটাতে নামছে সিঁড়ি দিয়ে। তোরা আহানকে দেখে খাওয়া বন্ধ করে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আহান নিঃশব্দে এসে বসে চেয়ারটায়। পাউরুটি জ্যাম লাগিয়ে এক কামড় দিতেই তার বাবা প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? যেখানে যাই, ভার্সিটিতে। দায়সারাভাবে উত্তর দিল আহান। ইনসাফ মাহবুব গলা খাকারি দিয়ে বলল, তোরাকেও নিয়ে যাও। হোয়াট? এই মেয়েকে আমি কেন নেব আমার সাথে? ওকে তোমার ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব তাই। ইম্পসিবল। এই মেয়েকে আমি কিছুতেই আমার ভার্সিটিতে ভর্তি করব না। কেন? ওকে নিয়ে কি সমস্যা তোমার? ও কি তোমার মাথায় চড়ে থাকবে? লাগবে না তোমাকে, আমিই ভর্তি করিয়ে দেব ওকে। বলেই চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন ইনসাফ মাহবুব। আহান চোয়াল শক্ত করে বসে আছে। সব দোষ এই মেয়েটার। এই মেয়েটার জন্যই তার বাবার সাথে এরকম ভুল বোঝাবুঝি হচ্ছে। অগ্নি শর্মা হয়ে তুরার দিকে তাকালো আহান। আহানের এমন চাহনি দেখে তুরা শুকনো ঢোক গিলল। সামনের গ্লাসটা হাতে নিয়ে ঢক
ঢক করে পানি খেয়ে চেয়ার ছেড়ে দৌড় দিল। এখানে আর এক মুহূর্ত নয়। এই জল্লাদ লোকটা শেষে সব রাগ তার উপর ঝাড়বে। সিঁড়ি বেয়ে উঠে ঘরের ভেতর ঢুকে বড় বড় শ্বাস ফেলল। উফ, বড় বাঁচা বেঁচেছি। ওই লোকটা মানুষ না, কেমন রাক্ষসের মতো চেয়ে থাকে। বিকট শব্দে দরজা লাগানোতে কেঁপে উঠল তুরা। পেছনে ঘুরেই দেখে আহান তাকিয়ে আছে তার দিকে। চাহনি দেখে মনে হচ্ছে আজ আর নিস্তার নেই। ঢক গিলে পিছাতে নিলেই আহান বিদ্যুতের বেগে এসে তুরাকে চেপে ধরল দেয়ালের সাথে। শক্ত করে হাতটা চেপে ধরায় যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে তুরা। এই লোকটা এমন রাগের কারণ কিছুতেই বুঝতে পারছে না তুরা। এক হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল। শুধুমাত্র তোমার জন্যই এত ঝামেলা হচ্ছে। তোমায় আমি কিছুতেই ছাড়বো না। তুরার হাত জোরে চেপে ধরে রাখায় ব্যথায় চোখ মুখ খিচে আসে। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তুরার এমন মুখটা দেখে হুট করেই আহানের বুকটা মুচড়ে উঠল। তুরার চোখের পানি দেখে নিজেকে কেমন অপরাধী মনে হলো। তুরার হাতটা ঝটকা দিয়ে ফেলে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ঘাড়ের পেছনে হাত দিয়ে এদিক ওদিক ঘুরে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তোরা এখনো ঠাই দাঁড়িয়ে আছে। নিঃশব্দে নোনা জলে ভিজিয়ে যাচ্ছে কপালখানা। আহান বেশ অবাক হয়। মেয়েটা কি কথা বলতে পারে না? আবার পর মুহূর্তেই নিজেকে সামলে নেয়। সে কেন ভাববে এই মেয়েকে নিয়ে? যা খুশি হোক। একটা কথা কান খুলে শুনে রাখো। তোমার আমার বিয়ের সম্পর্ক শুধু ওই কাগজে সই পর্যন্তই সীমাবদ্ধ। এর বেশি কিছু কখনো আশা করো না আমার থেকে। আর রইল কথা ওই পেপারসের, সেটা থেকেও খুব দ্রুতই মুক্ত করে দেব। তাই স্বামী টাইপ কোনো ব্যবহার আমার থেকে আশা করো না। বলেই দরজা খুলে গটগট করে চলে গেল আহান। আর তার যাওয়ার পানে অপালক চেয়ে রইল তুরা। বিরতিহীনভাবে অশ্রুসিক্ত হলো সারা গাল। আহানের তিক্ত কথাগুলোতে তোরার ছোট্ট মনটা কেঁপে উঠেছে। মনের গহীনে কাঠের ফ্রেমে জমাট রাখা অনুভূতিগুলো দগ্ধ হচ্ছে। সে তো জানতো এমন কিছুই হবে, তবুও বুকের ভেতর অজানা ব্যথায় ক্রমশ ভেতরটা ফেঁপে উঠেছে। বাস্তবতা যে তার জীবনে পাথরের মতোই অটুট আর শক্ত, তা সে অনেক আগেই মেনে নিয়েছে। তবুও অজানা এক ব্যথায় তপ্ত হচ্ছে হৃদয়। হয়তো লোকটা তার স্বামী বলে, সে মানুক আর না মানুক, তুরা তো তার নামেই কবুল পড়েছে। তাই হয়তো আকাশ সমান অসম্ভবতার মধ্যেও একটু আশা খুঁজেছিল। সন্তর্পণে আখি যুগল মুছে নিল ওড়নাটার আঁচলে। আহান চেপে ধরায় তার ফর্সা কবজিতে লাল দাগ হয়ে 5টা আঙ্গুল বসে গেছে। হোক সেটা ঘৃণা করে, স্বামীর স্পর্শ তো। তুরা না হয় এ নিয়েই খুশি থাকলো। মলিন হেসে ওয়াশরুমে ঢুকে বার কয়েক পানির ঝাপটা মুখে দিয়ে বেরিয়ে এলো। মাথাটা ধরেছে। আপাতত সব ভাবনা ছেড়ে একটু ঘুম দরকার। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ঘুমটা হালকা হয়ে এলো তোরার। তোরা, এই তোরা। মেয়েলি কণ্ঠস্বরের ডাকে চোখ খুলে তাকালো তুরা। মাথার উপর হাস্যোজ্জ্বল একটা মিষ্টি চেহারা দেখে উঠে বসলো ধপ করে। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে বলল, এখন কি বিকেল হয়ে গেছে আপু? আমি কি অনেকক্ষণ ঘুমিয়েছি? তুরাকে এমন অস্থির হতে দেখে রাইমা গাল প্রসারিত করে হেসে বলল ওর পাশে, আরে দূর পাগলি, দুপুর হয়েছে সবেমাত্র। মা গোসলে গেছে আর দিদুন ঘরে শুয়ে আছে। তুই সেই সকালে ঘুমালি, এখনো ওঠার নাম নেই, আর আমি একা এতিমের মতো ঘুরছি। দেখি ওর তো, শিগগির ফ্রেশ হয়ে আয়, একসাথে খেতে বসবো দুজনে। রাইমার কথা শুনে তোরা মিষ্টি হেসে বলে, তুমি 2 মিনিট বসো, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। বলেই চটপট বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যায়। এই এক দিনের মাঝে রাইমার সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তোরার। রাইমাও তোরাকে ছোট বোনের মতোই ভালোবাসে। আর তোরা তো ছোট থেকেই চাইতো তার একটা বড় বোন থাক। সেটা পেয়ে যেন ওর হাজার শুকরিয়া। এত সব ঝড়ের মাঝেও যে ইনসাফ মাহবের মতো বাবার ছায়াতল আর রাইমার মতো বোনের সঙ্গ পেল, এই বা কম কি।
ফ্রেশ হয়ে রাইমা আর তোরা দুজনে একসাথে নিচে নেমে এলো। ততক্ষণে রুবি খাতুন আর তার শাশুড়িও এসে পড়েছে ডাইনিং এ। তোরা গিয়ে এক কোনায় গুটিয়ে দাঁড়াতে আমেনা খাতুন শক্ত গলায় ডাক দিল তোরাকে, এই যে মেয়ে, এদিকে আসো। সারাক্ষণ তো ছোট বাচ্চাদের মতো এক কোনায় জড়সড় হয়েই থাকো দেখছি। শক্ত গলায় তোরা খানিকটা ভরকে যায়। রুবি খাতুন আর আমেনা খাতুন দুজনেই বেশ গম্ভীর প্রকৃতির বলে মনে হয় তোরার, কারণ এসে থেকে এদের সাথে কথা খুব কমই হয়েছে। রুবি খাতুন গত রাতে তোরাকে কিছু বললেও আমেনা খাতুনের সাথে তার একদম কথা হয়নি। চুপচাপ গিয়ে আমেনা খাতুনের পাশে দাঁড়াতেই বৃদ্ধা ইশারা করে পাশের চেয়ারটায় বসতে বললে। তোরাও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। রুবি খাতুন সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। খাওয়ার মাঝেই আমেনা খাতুন বলে উঠল, শোনো নাথ বউ, ছেলে মানুষের মন আষাঢ়ে বেলার মতো, এই ভালো তো এই মেঘ কালো। ওদের কথায় ধরে বসে থাকলে চলবে না। দাদুভাই যতই বলুক মানে না। বিয়ে কিন্তু বিয়ে তো হয়েছেই, আর এটা তো কোনো ছেলে খেলা নয়। সে আজ এমন তো কাল অমন। বলে কিছুক্ষণ দম নিল। তোরার মতো রাইমা আর রুবি খাতুনও নিঃশব্দে শুনছে সবটা। খানিক থেমে আবারও বলল আমেনা খাতুন, দাদুভাই ছোট থেকে একটু রাগ চটা আর জেদি। ওর উপর জোর করলেই ও আরো বেঁকে বসে, কিন্তু মন থেকে একেবারে খাঁটি সোনা আমার দাদু, আমার ভাই। বাইরে যতই শক্ত হোক, ভেতরে তার চেয়েও নরম। এমন হঠকারিতায় হওয়া বিয়েতে রাগ দেখালেও একদিন ঠিকই মানবে, আর তার জন্য তোমাকেই সবটা করতে হবে। আমেনা খাতুনের কথায় তোরা থমকে যায়। খাবার গলায় আটকে হিসকি উঠে গেছে। আরে আরে, আস্তে ধীরে খাও বাবা, বলেই রুবি খাতুন পানির গ্লাস এগিয়ে দিল। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে জোরে জোরে শ্বাস ফেললো তোরা। দিদুনের কথা শুনে ওর হিসকি উঠে গেছে। লোকটার সাথে 3 বার দেখা হলো, 3 বারই জল্লাদপানা করেছে। সে আবার ওই লোকের কি করতে যাবে? দেখলেই কেমন করে তাকায়, যেন গিলে খাবে তাকে। আরেকবার ঢোক গিলে পাশে তাকাতেই তোরা দেখে আমিনা খাতুন জহুরির চোখে তার দিকে তাকিয়ে আছে। আমিনা খাতুনের এমন দৃষ্টি দেখে তোরা শুকনো হাসে। হিসকি কাশি যা উঠার এখনই উঠিয়ে নাও। আমার দাদু ভাইকে কিন্তু তোমারই হাত করতে হবে মেয়ে। আমাদের বংশের ছেলেদের একাধিকবার বিবাহ হয় না, আর এমন টুসটুসে একটা বউ থাকতে অন্য কথা ভাবার তো কোনো মানেই হয় না। আমেনার খাতুনের কথা শুনে তোরার গাল খাবার গলা পর্যন্তই থেমে গেছে। সর্বনাশ, কি বলছে? রাইমা আর রুবি ঠোঁট টিপে হাসছে। আমেনা খাতুনকে তারা বেশ চেনে। উপর উপর গম্ভীর ভাব ধরে থাকলেও ভেতরে ভেতরে বেশ রসিক, আর তোরাকে তার পছন্দ এটা তাদের আগে থেকেই জানা। থাক না মা, ও ছোট, ওকে আর এসব বলে কি লাভ? আপনার গুণধর নাতিকে বোঝালেও তো পারেন। রুবি খাতুন সামান্য কেশে বললেন। রাইমাও তার সাথে বলল, ঠিকই তো দিদুন, ভাইকেও বলা উচিত। মানছি বিয়েটা অপ্রত্যাশিত ভাবেই হয়েছে, কিন্তু তা বলে তোরা তো কোনো দোষ নেই। যা হবার হয়ে গেছে, এখন তো ওরও উচিত কিছুটা মানিয়ে নেওয়া। রাইমার কথায় ও উত্তর করলো না আমেনা খাতুন। তোরার প্লেটে আরেক চামচ ভাত তুলে দিতে গেলেই তোরা মিনমিনিয়ে বলল, আমি আর খেতে পারবো না, আমাকে আর দিবেন না প্লিজ। থামো মেয়ে, এইটুকু শরীরে খাওয়া দাওয়া বেশি না করলে কিভাবে হবে? আর রাইমা আর আহানের মতো তুমিও আমায় দিদুন বলেই ডাকবে, এটা যেন আরেকবার বলতে না হয়। তোরা সামান্য ঘাড় নেড়ে সম্মতি দেয়, কিন্তু এতগুলো খাবার কি করে খাবে? অসহায় দৃষ্টিতে রাইমার দিকে তাকাতেই রাইমা চোখ টিপে খেয়ে নিতে ইশারা করে। আর তো কিছু করার নেই। খাওয়ার পর্ব চুকিয়ে সকলে বসে বেশ কিছুক্ষণ গল্প করলো। তোরার মনটা বেশ ভালো। রুবি খাতুন আর আমেনা খাতুনকে যতটা গম্ভীর ভেবেছিল ততটা নয়। তাদের সাথে কথা বলে বেশ হালকা লাগছে, কেমন আপন আপন লাগে তাদের। ইনসাফ আঙ্কেলকে বাবার মৃত্যুর আগে বেশ কয়েকবার দেখলেও এই লোকগুলোর সাথে তার আগে চেনা জানা ছিল না। রুবি খাতুনের মুখে শুনলো তার একমাত্র গুণধর জল্লাদ ছেলেটি নাকি বিদেশে
ছিল দীর্ঘ সময় পড়াশোনার খাতিরে। বর্তমানে ভার্সিটির লেকচারার। আসলেই ওই যে স্কুল কলেজে থাকতো না, গম্ভীর চরিত্রের কিছু খাটাস, একদম সেই ধাঁচের লোকটা। এতগুলো ভালো মানুষের মধ্যে ওই একটা মানুষ এমন গোমরা মুখ কি করে হলো তোরা বুঝে পায় না। বিকেলের দিকটা তোরাকে নিয়ে রাইমা বাগানের দিকটাই ঘুরছে। বাগানটা অসম্ভব সুন্দর। একটা বড় কাঠ গোলাপের গাছ, মাঝারি আকৃতির একটা কৃষ্ণচূড়াও আছে। রাইমা আপু শখ করে লাগিয়েছিল গাছগুলা। বাগানের এক কোনায় কতগুলো সূর্যমুখীর গাছ। বেশ ফুল ফুটেছে। সূর্যমুখী তোরার ভীষণ পছন্দের। ওগুলো দেখেই ছুটে গেল। বাহ, কত সুন্দর ফুলগুলো! এগুলোও কি তুমিই লাগিয়েছ আপু? হাসি হাসি মুখ নিয়ে প্রশ্ন করলো তোরা। রাইমার এতক্ষণ তোরাকেই দেখছিল। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটা যেন আবারও প্রজ্বলিত হয়ে উঠেছে। কাল থেকে কেমন মুষড়ে ছিল মেয়েটা। এমন চাঁদ মুখের মেয়েটার মুখে বিষণ্ণতার ভার একদম মানায় না। ও আপু, বলো না। তোরার ডাকে হুঁশ ফিরে রাইমার। এগিয়ে গিয়ে বলে, না, এগুলো আহান লাগিয়েছে। ওর সূর্যমুখী ফুল ভীষণ পছন্দ। এগুলো সব ও নিজে হাতে পরিচর্যা করে। বাগানের এই দিকটায় কেউ আসে না। ওর ফুল কাউকেই ধরতে দেয় না। আহানের নাম শুনেই তোরার হাসি হাসি মুখখানা চুপসে গেল। ফুলগুলো তার ভীষণ পছন্দ হয়েছিল। রাইমাকে বলে একটা নিয়ে ঘরে ফুলদানিতে রাখবে ভেবেছিল, কিন্তু লোকটার নাম শুনে সেই ইচ্ছা ঘুচে গেছে। বাগানে আরো কিছুক্ষণ থেকে ভেতর থেকে রুবি ডাক এলো, তোরা তোর ইচ্ছে করলে এখানে আরেকটু থাক, মা ডাকছে, আমি শুনে আসি কেমন? রাইমার কথায় কিঞ্চিত ঘাড় নাড়িয়ে সম্মতি দিল তোরা। রাইমা যেতেই এদিক ওদিক ঘুরে সূর্যমুখীর গাছগুলো দেখতে লাগলো। উচ্চতায় একদম তার মাথারও উপরে গাছগুলো। আর কি সুন্দর! বিকেলের নরম আলোতে একদম চিকচিক করছে। বাম পাশে চোখ যেতেই একটা পানির পাইপ নজরে এলো তোরার। ছুটে গিয়েই পাইপটা হাতে তুলে নিল। গাছগুলোর গোড়া বেশ শুকিয়ে গেছে। আজকে হয়তো কেউ পানি দেয়নি। নিজে নিজেই বলে আশেপাশে তাকিয়ে মোটরের সুইচ খুঁজতেই পেয়ে গেল। এগিয়ে গিয়ে মোটরের সুইচটা চালু করতে পাইপ থেকে পানি বেরিয়ে চোখে মুখে উপচে পড়ল তুরার। গায়ের উপরে কিছুটা ভিজে গেলেও বেশ মজা পেয়েছে। পাইপটা হাতে ধরে ভীষণ প্রফুল্ল চিত্তে এগিয়ে গিয়ে গাছগুলোতে পানি দিতে লাগলো। বাড়ির ফটকে এসে ব্রেক করলো গাড়িটা। দরজা খুলে বেরিয়ে দারোয়ানের হাতে চাবিটা ধরিয়ে পার্ক করতে বলে বড় বড় পা ফেলে ভেতরে এগিয়ে গেল আহান। বাগানের দিকটা পেরোনোর সময় হুট করে বাম পাশে চোখ যেতেই দেখলো তার সূর্যমুখীর বাগানের ভেতর ছোটখাটো কিছু নড়াচড়া করছে। ভ্রু কিঞ্চিত কুঁচকে এগিয়ে গেল আহান। তুমি এখানে কি করছো? গমগমে গলা শুনে হাত থেকে ভারী পাইপটা ফসকে যেতে লাগলেই কোনো মতে সামলে ধরলো। পাইপ সহ তোরা ঘুরে দাঁড়ালো। পানির ধারা গিয়ে পড়লো আহানের উপর। গপ গপ করে পানির ছিটে পড়তে লাগলো আহানের সারা গায়ে। হোয়াট রাবিশ!